মাত্র 22 বছরের এক যুবক আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর ঘুম হারাম করে দেয়। সে কোনো প্রফেশনাল ক্রিমিনাল নয়, কিন্তু তার ড্রাইভিং স্কিল এতটাই যে তাকে ধরার সাধ্য কোনো প্রযুক্তিরও নেই। একের পর এক দুর্ধর্ষ ডাকাতি করে পালিয়ে গেলেও পুলিশ তাকে ধরতেই পারছে না। প্রশ্ন হচ্ছে, কে এই যুবক, আর পুলিশ কেন বারবার ব্যর্থ হচ্ছে তাকে ধরতে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম 2017 সালে মুক্তি পাওয়া হলিউডের ব্লকবাস্টার মুভি বেবি ড্রাইভার এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা আটলান্টা ব্যাংকের সামনে একটা গাড়িকে এসে থামতে দেখি। এই গাড়িতে মোট 4 জন ডাকাত এসেছে, যাদের মধ্যে এর নাম হচ্ছে বেবি, সাথে আছে গ্রিভ, বাডি আর ডার্লিং। এবার গাড়ি থামার পর গ্রিভ, বাডি আর ডার্লিং মুখে মাস্ক পরে আর হাতে বন্দুক নিয়ে সোজা ব্যাংকের ভিতরে ডাকাতি করতে চলে যায়। কিন্তু বেবি তাদের সাথে সেখানে যায় না। সে গাড়িতে গান ছেড়ে দিয়ে বাকিদের জন্য অপেক্ষা করতে থাকে। বেবি গাড়িতে বসে কানে হেডফোন লাগিয়ে গানের তালে তালে নিজেকে এনজয় করতে শুরু করে। কিছুক্ষণ পরে ব্যাংকের অ্যালার্ম বেজে ওঠে আর ওই 3 জন টাকা নিয়ে ব্যাংক থেকে দ্রুত বেরিয়ে আসে। তারা সময় নষ্ট না করে সবাই জলদি গাড়িতে উঠে পড়ে। আর ঠিক তখনই শুরু হয়ে যায় বেবির আসল জাদু। সে খুব স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে বেবি হলো একজন মারাত্মক লেভেলের ড্রাইভার। তার আসল কাজই হচ্ছে ডাকাতির পর পুলিশের হাত থেকে বেঁচে সবাইকে নিয়ে সেফলি পালানো। গ্রিফ বেবির পাশে বসেছিল, কিন্তু বেবির এমন ভয়ানক ড্রাইভিং দেখে সে লিটারেলি ঘাবড়ে যায়। তবে বেবির কাছে এইসব একদম মামুলি ব্যাপার। তার হাবভাব দেখে মনে হয় যে সে যেন কোনো খেলার মাঠে আছে। সে তার গাড়ি নিয়ে অন্যান্য গাড়ির মাঝখান দিয়ে এমন ভাবে চালাতে থাকে যে পুলিশগুলো উল্টোই নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায়। এক পর্যায়ে পুলিশ তাদের গাড়ি আর হেলিকপ্টার নিয়ে ধাওয়া শুরু করে, কিন্তু বেবিও দমে যাওয়ার পাত্র নয়। সে গাড়ি চালিয়ে একটা ব্যস্ত রাস্তায় চলে আসে, যেখানে আগে থেকেই দুটো লাল রঙের গাড়ি পাশাপাশি যাচ্ছিল। এরপর সে খুব শান্ত মাথায় নিজের গাড়িটাকে ও দুটো গাড়ি ঠিক মাঝে নিয়ে আসে। যখন তারা সবাই মিলে একটা টানেলের ভিতরে ঢোকে, তখন বেবি খুব কায়দা করে নিজের গাড়িটাকে বাম দিকে সরিয়ে নেয় আর অন্য একটা লাল গাড়িকে ঠিক মাঝখানে পাঠিয়ে দেয়। এবার টানেল থেকে বের হওয়ার পর হেলিকপ্টারটা ভুল করে মাঝখানের গাড়িটাকে তাড়া করতে থাকে। আর এই সুযোগে বেবি পাশের রাস্তা দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা একটা গ্যারেজ থেকে তাদের লাল গাড়িটা বদলে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। এর কিছুক্ষণ পর দেখা যায় যে বেবি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে একটা ক্যাফেতে গিয়ে 4টা কফি কেনে আর তার দলের লোকেরা ইতিমধ্যে আস্তানায় ফিরে আসে। এরপর সবাই মিলে যখন তাদের নিজেদের আস্তানায় আসে, তখন সবাইকে সে কফি দেয়। এই ডাকাত দলের প্রধান হচ্ছে ডগ এখানে তাদের চুরির টাকাগুলো সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। ডগ বেবিকে নিয়ে বেশ কৌতূহলী, কারণ বেবির চাল চলন সবার থেকে একটু অন্যরকম। গ্রিফ ও বেবির উপরে বেশ বিরক্ত, কারণ বেবি কারোর সাথে কথা বলতে চায় না। সে সবসময় তার কানে ইয়ারফোন দিয়ে গান শোনে। যাই হোক, গ্রিফ এ নিয়ে ডগের কাছে কমপ্লেন করলে ডগ তাকে জানিয়ে দেয় যে বেবিকে যেই কাজের জন্য রাখা হয়েছে সে সেটা ঠিকঠাকই করছে, তাই সে গান শুনলো না কি করলো তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবার গ্রিফ বেবিকে রাগানোর একটা চেষ্টা করে। সে হুট করে বেবির কাছে গিয়ে ওর চশমা আর হেডফোন কেড়ে নেয়, কিন্তু বেবি তখনও চুপচাপ থাকে আর এই সব কিছুর কোনো প্রতিবাদ করে না। তাই গ্রিফ বেবিকে নিয়ে হাসাহাসি শুরু করে। সে তাকে রাগানোর জন্য জিজ্ঞেস করে যে ওর মাথায় কোনো সমস্যা আছে কিনা। তখন দলের বাকি সদস্যরা গ্রিফকে থামায় এবং বেবিকে অহেতুক বিরক্ত করতে নিষেধ করে। এরপর তারা সবাই লিফটে করে নিচে নামতে থাকে। লিফটের ভিতরে বাডি আর ডার্লিং নিজেদের মধ্যে খুব কাছাকাছি চলে আসে, আর এরই মাধ্যমে আমরা জানতে পারি যে এই ডাকাত দলের অন্য 2 সদস্য ডার্লিং আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারা দুজনে একসাথে এই দলে যোগ দিয়েছিল। এবার লিফট থেকে নামার পর পার্কিং লটে ডকের সাথে দেখা হয় বেবির। সেখানে দেখা যায় ডাকাতির টাকার বড় একটা অংশ ডক নিজেই রেখে দেয় আর বেবির হাতে দেয় কিছু অল্প টাকা। তখন ডক তাকে বলে, আর মাত্র একটা ডাকাতি করলে তোমার সাথে আমার সব দেনা পাওনা শোধ হয়ে যাবে, আর এরপর থেকেই তুমি মুক্ত লাইফ পার করতে পারবে। এরপর ডক তাকে একটা ফোন আর একটা ড্রাইভিং গ্লাভস উপহার দিয়ে জানায় সে তাকে খুব তাড়াতাড়ি নতুন কাজের জন্য আবারও ডাকবে। ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে বেবির সাথে ডকের কোনো একটা পুরাতন হিসাব আছে, আর সেটার জন্যই বেবিকে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে কাজ করতে হচ্ছে। এখন সেই কারণটা কি তা আমরা একটু পরে জানতে পারবো।
পরের দৃশ্যে দেখা যায় বেবি বাসায় ফিরে টাকার বান্ডেলটা মেঝের কাঠের নিচে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। এখানে আমাদের সাথে পরিচয় হয় বেবির পালক বাবা জোসেফের সাথে। জোসেফ কথা বলতে পারে না, তাই সে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারায় বেবির সাথে কথা বলে। এখানে টিভিতে ব্যাংক ডাকাতির খবর দেখে জোসেফ বুঝতে পারে যে বেবি এই সব কিছুর সাথে জড়িত, তাই সে ইশারায় বেবিকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব অপরাধের পথে থাকা একদম ঠিক হচ্ছে না। তখন বেবি তাকে কথা দেয় যে সে আর মাত্র একটা কাজ করেই তারপর এই অপরাধের জগৎ ছেড়ে দেবে, কিন্তু তারপরেও জোসেফ ব্যাপারটা মোটেও পছন্দ করে না। রাতের বেলায় জোসেফ ঘুমিয়ে পড়লে বেবি তার আইপড বের করে। এই আইপড নিয়ে বেবির একটা অদ্ভুত শখ আছে, সে ডাকাতির সময় সবার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ডিং গুলোর সাথে মিউজিক মিক্সড করে সে চমৎকার সব গান বানায় আর সেগুলো ক্যাসেটে ভরে একটা ব্রিফকেসে জমিয়ে রাখে। সেই ব্রিফকেসে বেবির মায়ের একটা বিশেষ রেকর্ডিংও দেখা যায়। আর ঠিক তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা জানতে পারি বেবির শৈশবের কথা। এইখানে আমরা দেখতে পারি বেবির মা ছিল একজন গায়িকা, সে টিভি আর রেডিওতে গান গাইতো। বেবির এক জন্মদিনে তার মা তাকে এই আইপডটা গিফট করেছিল, আর তখন থেকেই বেবির এই গান শোনার যাত্রা শুরু হয়। তবে বেবির মা আর বাবার সম্পর্কটা মোটেও ভালো ছিল না, তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঠিক এভাবেই একদিন গাড়ি চালানোর সময় তাদের মধ্যে শুরু হয় মারাত্মক ঝগড়া, আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি সামনে থাকা একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বেবির বাবা মা দুজনেই মারা যায়, কিন্তু অলৌকিকভাবে বেবি সেখান থেকে বেঁচে ফেরে। তবে এই দুর্ঘটনার বিকট শব্দে বেবির কানে একটা সমস্যা দেখা দেয়, যার ফলে সে সবসময় তার কানের ভিতরে এক ধরনের ঝিরঝির শব্দ শুনতে পেত। এখন এই যন্ত্রণাদায়ক শব্দ থেকে মুক্তি পেতে সে সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান শোনে, যাতে বাইরের কোনো শব্দ তার কানে না আসে। এভাবে পুরাতন স্মৃতি মনে পড়ায় বেবি বাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যায়। এরপর দেখা যায় বেবি বোস ডাইনার নামের একটা রেস্টুরেন্টে বসে গান শুনছে। ঠিক তখনই ডেবোরা নামের একজন ওয়েট্রেস গান গাইতে গাইতে সেখানে ঢোকে। ডেবোরা যেই গানটা গাইছিল সেটা বেবির খুবই পছন্দ হয়, আর মুহূর্তের মধ্যে সে গানটা রেকর্ড করে নেয়। এরপর বেবি ডেবোরার সাথে কথা বলতে আসে। সে ডেবোরার গানের খুব প্রশংসা করে এবং তারা দুজনে নিজেদের স্বপ্ন নিয়ে অনেক কথা বলে। সেই সময় বেবির ফোনে ডকের কল আসে, কিন্তু সে সেটা রিসিভ না করেই কেটে দেয়। এরপর বেবি বাসায় ফেরার সময় সেই গানের একটা ক্যাসেট নিয়ে আসে, যেটা সে ডেবোরার কাছ থেকে শুনেছিল। তারপর বাসায় এসে সে জোরে গান ছেড়ে নাচতে শুরু করে। বেবির বাবা যেহেতু কানে শুনতে পায় না, তাই সে সাউন্ড বক্সের উপরে হাত রেখে গানের বিট অনুভব করে, আর এরপরে সে বেবির সাথে মাথা নাড়িয়ে তাল মেলাতে থাকে। তবে এই আনন্দের মাঝেই তার কাছে ফোন আসে ডকের। ডক তাকে জানায় যে নতুন একটা ডাকাতির প্ল্যান আছে, আর তাকে রাতেই তৈরি থাকতে হবে। আর তোমরা তো জানো এটাই হবে তার এই অপরাধ জীবনের শেষ কাজ। পরের দৃশ্যে দেখা যায় ডক এই ডাকাতির জন্য নতুন একটা দল তৈরি করেছে। এই দলের সদস্যরা হলো এডি আর বার্টস। ডক যখন সবাইকে ডাকাতির প্ল্যান বোঝাচ্ছিল, বেবি বরাবরের মতোই কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এটা দেখে এবার বার্টসেরও সন্দেহ হয়। সে ডকের কাছে কমপ্লেন করে যে বেবি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে না। এখন ডকের কথা শেষ হলে বার্টস জানায় যে এই ছেলে তো কিছুই শোনেনি, ও তো শুধু খেলাই করছে। ডক তখন বেবিকে জিজ্ঞেস করতে বেবি ডকের বলা প্রত্যেকটা কথা হুবহু বলে দেয়। আসলে ইয়ারফোন কানে থাকলেও বেবি পুরোটা সময় ডকের ঠোঁট নাড়ানো দেখছিল, আর তা থেকে সে বুঝে ফেলেছে যে ডক কি বলেছে। এরপর ডক বার্টসকে জানায় যে সে বেবিকে ছোটবেলা থেকে চেনে, ও অনেক দক্ষ একজন ড্রাইভার। আসলে ছোটবেলা থেকেই বেবির গাড়ির প্রতি অনেক আগ্রহ ছিল, তাই সে একবার ডকের একটা দামি গাড়ি চুরি করে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে ডক তখন বেবিকে পুলিশে দেয়নি, কারণ অতটুকু বয়সে বেবির ড্রাইভিং স্কিল দেখে সে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল। কিন্তু ডক তাকে ক্ষমাও করে না। সেই দামি গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্যই বেবি এখনো ডকের হয়ে কাজ করে, আর সে এইসব ডাকাতিগুলো করে তার ঋণ শোধ করছে। যাই হোক, এটাই ছিল তার সাথে লেনদেনের ব্যাপার। এখন পরের দিন সকালে তারা সবাই চুরির জন্য সে নির্দিষ্ট স্থানে যায়। প্ল্যান অনুযায়ী তারা একটা টাকা ভর্তি ট্রাক ছিনতাই করতে আসে। তারা যখন গাড়ি থামিয়ে ট্রাকটাকে ফলো করছিল, তখন পাশের একটা লোক তাদের দিকে বেশ সন্দেহ চোখে তাকিয়ে থাকে। এরপর যথারীতি বেবি গাড়িতে বসে থাকে, আর বাকিরা গিয়ে ট্রাকের গার্ডদের মেরে টাকা নিয়ে আসে। তবে এখানে গার্ডের লাশ পড়ে থাকতে দেখে বেবির মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সে বাধ্য হয়ে এই দলে থাকলেও কোনোভাবে সে খুন খারাপি পছন্দ করে না। কিন্তু এরপর দেখা যায় ডাকাতি শেষ করে পালানোর সময় সেই সন্দেহজনক লোকটা নিজের গাড়ি দিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দিয়ে বসে। এছাড়াও সে বেবিদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে আর তাদের পিছু নেয়।
বরাবরের মতোই বেবি নিজের অসাধারণ ড্রাইভিং স্কিল দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এভাবেই এক পর্যায়ে লোকটার গাড়ি বেবিদের একদম সামনে চলে আসে। এই দৃশ্য দেখে ব্যাট তখন লোকটাকে গুলি করারও সুযোগ পায়, কিন্তু গুলি করার ঠিক আগ মুহূর্তে বেবি অন্য রাস্তায় গাড়িটা ঘুরিয়ে নেয়, আর যার ফলে সেই লোকটা বেঁচে ফেরে। এরপর তারা জ্যামে আটকা পড়ে, আর তখন সবার সামনে একটা মহিলার গাড়ি দেখে সেটা ছিনতাই করার সিদ্ধান্ত নেয়। ব্যাটস যখন জোর করে সেই মহিলার গাড়িটা কেড়ে নেয়, সে খেয়াল করে না যে ভেতরে একটা ছোট বাচ্চাও আছে, কিন্তু বেবি বাচ্চাটাকে খুব সাবধানে তার মার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এর মাঝে জানা যায় যে তাদের সদস্য এডি ভুল করে আগের গাড়িতে বন্দুক ফেলে এসেছে। এই কথা শুনে ব্যাটস প্রচন্ড রেগে যায়। এরপর তারা একটা গ্যারেজে ফিরে আসে, আর গ্যারেজে ফেরার পর ব্যাটস তাকে জিজ্ঞেস করে যে সে ইচ্ছে করে ওই লোকটাকে বাঁচিয়েছে কিনা। বেবি অস্বীকার করলেও ব্যাটস তার কথা মোটেও বিশ্বাস করে না। এরপর ডাকাতির টাকা ভাগাভাগি করার সময় বেবি সবার জন্য কফি আনতে যায়, তবে ফিরে এসে সে দেখতে পায় সেখানে আর এডি নেই। আসলে ডাকাতির সময় ভুল করে গান রেখে আসার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এবার ডগ সব টাকা নিজের কাছে রেখে বেবিকে আবারও সামান্য কিছু টাকা দেয় আর বলে যে তাদের সব দেনা পাওনা মিটে গেছে। তবে হঠাৎই বেবি তার পাশে থাকা একটা গাড়ির উপরে রক্ত দেখতে পায়। তখন ডগ জানায় যে ওই গাড়ির ভিতরে রয়েছে এডির লাশ, আর সে যেন যাওয়ার আগে গাড়িটাকে নষ্ট করে দিয়ে যায়। এই সব দেখে বাধ্য হয়ে বেবি গাড়িটাকে নষ্ট করে দেয়। তবে সে মনে মনে অনেক খুশি ছিল, কেননা তার জীবন আজ থেকে মুক্ত। সে ভাবে যে তার জীবনের এই কালো অধ্যায় শেষ হয়ে গেছে। এছাড়াও সে যাওয়ার সময় ডকের দেওয়া ওই ফোনটাও সেই গাড়ির মধ্যে ফেলে দিয়ে আসে। এরপর বেবি আবারও সেই রেস্টুরেন্টে যায় ডেবোরার সাথে দেখা করতে। এখানে ডেবোরা তার আসল নাম বেবি শুনে বেশ অবাক হয়। তারপর কাজ শেষ করে তারা দুজনে একটা লন্ড্রিতে যায়, আর গান শুনতে শুনতে একে অন্যকে তারা বেশ পছন্দ করে ফেলে। এরপর বাড়িতে ফিরে আসলে বেবিকে দেখা যায় সে অনেক খুশি। সে জোসেফের কাছে ডেবোরার গল্প বলতে শুরু করে, আর জোসেফকে সে জানায় যে সে এখন থেকে এই অপরাধের জগৎ ছেড়ে দিয়েছে, যার কারণে সে এখন সৎ পথে ইনকাম করতে থাকবে। তখন জোসেফ তাকে পরামর্শ দেয় যে সে যেন একটা ভালো চাকরি খুঁজে নেয়। তাই বাবার কথা মতো বেবি একটা পিৎজা শপে ডেলিভারি বয়ের কাজ শুরু করে। এভাবেই সে পিৎজা ডেলিভারি দিয়ে কিছু টাকা জমায় যাতে ডেবোরাকে নিয়ে সে ডেটে যেতে পারে। এরপর বেবি আর ডেবোরা একটা দামি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। সেখানে তাদের সময়টা অনেক ভালো কাটে, কিন্তু হঠাৎই সেখানে সবকিছু পাল্টে যায়, কেননা ওয়েটার এসে তাদের জানায় যে তাদের বিল দিয়ে দিয়েছে অন্য একজন। এই কথাটা শুনে বেবি প্রচন্ড অবাক হয়, আর পরে সে জানতে পারে যে এই লোকটা হচ্ছে ডগ, যে তাদের পুরো খাবারের বিল মিটিয়ে দিয়েছে। তার মানে ডগ আসলে বেবির একটা অ্যাটেনশন চাইছে। যাক, এটা বুঝতে পেরে সে তখন ডেবোরাকে বসিয়ে রেখে ডগের সাথে দেখা করতে যায়। এখানে ডগ তাকে আবারও নতুন একটা ডাকাতি মিশনে যোগ দিতে বলে। এই কথা শুনে প্রথমে বেবি রাজি হতে চায় না, কিন্তু ডগ তাকে জানায় যে যদি সে রাজি না হয় তাহলে সে তার পাও ভেঙে দিতে পারে। এছাড়াও তার ভালোবাসার মানুষকেও সে উপরে পাঠিয়ে দিতে পারে। এই সব কথাবার্তা শুনে বেবি অনেক ভয় পেয়ে যায়, আর দেখতে পায় তার হাতে আর কোনো উপায় নেই, যার ফলে বেবি আর কোনো কথা চিন্তা না করেই রাজি হয়। কিন্তু এতে তার মন একদম ভেঙে যায়। ডেবোরা বেবির মন খারাপ হওয়াটা লক্ষ্য করে। ফেরার পথে সে বেবিকে অনেকবার জিজ্ঞেস করলেও সে তাকে কিছুই বলে না। বেবি শুধু ডেবোরাকে বলে যে ডেবোরাই তার জীবনে পাওয়া সবচেয়ে সেরা উপহার। ডেবোরা তার মনের অবস্থা বুঝতে পারে, তাই তাকে আর কোনো প্রশ্ন সে করে না। পরের দিন সকালে ডগ বেবিকে একটা পোস্ট অফিসের সামনে নিয়ে যায়। ডগ জানায় যে মানুষ এখন পোস্ট অফিস নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কিন্তু ওখানে এখনো অনেকেই টাকা আর গয়না ডিপোজিট করে রাখে। তাই ডগ বেবিকে ভিতরে গিয়ে জেনে আসতে বলে যে এখানে কতজন কাস্টমার আছে, এছাড়াও কতজন স্টাফ, কতটা সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় আছে, কিংবা সিকিউরিটি গার্ডদের কাছে অস্ত্র আছে কিনা, এই সব কিছুর খোঁজ নিয়ে আসতে। এখন এই সব তথ্য জোগাড় করার জন্য ডগ তার ছোট ভাতিজিকে বেবির সাথে পাঠায় যাতে কেউ সন্দেহ না করে। তবে এবার ভিতরে গিয়ে বেবি অনেক নার্ভাস হয়ে যায়, আর সবকিছু কেমন যেন এলোমেলো করে ফেলতে থাকে। তবে ওই পিচ্চি ছেলেটা ছিল বেশ ইন্টেলিজেন্ট। সে সবকিছু নিখুঁতভাবে দেখে নেয় আর বেবিকে সব তথ্য জানিয়ে দেয়। তারপর কাজ শেষে বেবি সেখান থেকে কিছু স্ট্যাম্প কিনে নেয় আর ফিরে আসে। তারা সেখান থেকে যখন কয়েকটা পোস্ট কার্ড কিনছিল তখন ওখানকার ক্যাশিয়ার মহিলার সাথে তাদের বেশ ভাব হয়ে যায়। এছাড়াও ওই মহিলাটা এই বাচ্চাটাকে কিছু চকলেটও খেতে দেয়। এবার বাইরে আসার পর ডগ বেবিকে রাতে দেখা করতে বলে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। সেদিন রাতে বেবি আবারও মিটিংয়ে আসে। সেখানে এবার ডগ, ব্যাটস, বাডি আর ডার্লিং সবাই আছে,
ডগ সবাইকে ডাকাতির প্ল্যান বুঝিয়ে বলে আর সবাইকে এক ধরনের একটা সানগ্লাস দেয়। এই সানগ্লাসের বিশেষত্ব হচ্ছে এটা পরলে সিসিটিভিতে তাদের মুখ চেনা যাবে না। এই পর্যায়ে এসে ডগ বলে যে তাদের কিছু নতুন বন্দুক দরকার, তাই তাদের টিমকে প্রথমে একটা ডিলারের কাছে পাঠায় যেখান থেকে তারা ফ্রেশ অস্ত্র নিয়ে আসতে পারবে। এভাবেই পুরো টিম যখন সেই ডিলারের কাছে যায় তখন ঘটে অন্য কাহিনী। এই ডিলাররা তাদের উল্টো পাল্টা বুঝিয়ে নকল বন্দুক দেওয়ার চেষ্টা করে। এখন এই সব কিছুতে ব্যাটসের মাথা পুরোই খারাপ হয়ে যায় আর সে রেগে মেগে গুলি চালাতে শুরু করে, যার ফলে শুরু হয় এক তুমুল গোলাগুলি। এই গোলাগুলিতে ডিলারদের সবাই মরে সাফ হয়ে যায়। এখন এই কাহিনী করে ফেরার পথে ব্যাটস একটা বোমা দিয়ে ডিলারদের গ্যারেজটাও উড়িয়ে দিয়ে আসে। মানে চিন্তা করো এই ব্যাটস কি লেভেলের রাফ অ্যান্ড টাফ। এভাবে পথে ফেরার সময় ব্যাটস জোর করেই সেই রেস্টুরেন্টে যায় যেখানে ডেবোরা কাজ করে। বেবি সেখানে যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে সেখানে নিয়ে যায়। আসলে বেবি অনেক ভয় পেয়ে ওঠে কারণ সে চায় না ডেবোরা এদের সামনে পড়ুক। তবে দেখা যায় ডেবোরাই তাদেরকে ওয়েট্রেস হিসেবে অর্ডার রিসিভ করতে এসেছে। ডেবোরা এসে অর্ডার নিতে শুরু করলে বেবি এমন এক ভান করে যে সে ডেবোরাকে চেনেই না। তবে এতে করে ডেবোরা মন খুব খারাপ হয়ে যায় আর ঠিক মতন সে কাজও করতে পারে না। এখানে ব্যাটস এটা দেখে রেগে গিয়ে ডেবোরাকে গুলি করতে গেলে বেবি তাকে থামিয়ে দেয়। যাওয়ার সময় বেবি বিলের সাথে ডেবোরাকে একটা চিরকুট লেখে যেখানে লেখা ছিল আজ রাত 2টায় সে তার সাথে দেখা করবে। এদিকে তারা যখন গ্যারেজে ফিরে আসে তখন ডগ তাদের উপরে প্রচন্ড রেগে যায় কারণ ব্যাটস যাদের মেরেছে তারা আসলে পুলিশ ছিল। ব্যাটস তখন মিথ্যা বলে যে পুলিশরাই আগে গুলি চালিয়েছে। তবে তখন ডগ এই মিশনটা ক্যান্সেল করতে চায় কিন্তু বাকি সবাই তাকে অনুরোধ করে এই মিশনটা রানিং রাখতে। ঠিক এই পর্যায়ে ডগ বেবির মতামত জানতে চায় আর বেবিও বলে তারা যেহেতু মিশনটা শুরু করেছে তাই তাদের শেষ করা উচিত। সেদিন রাতে সবাই যখন গ্যারেজে ঘুমাচ্ছিল তখন বেবি ডেবোরার সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গাড়ি স্টার্ট দিতেই বাড়ি তার সামনে এসে দাঁড়ায়। বাড়ি তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতেই কোথায় যাচ্ছে। ঠিক তখন ব্যাটসও সেখানে চলে আসে। বেবি কফি খাওয়ার বাহানা দিলেও তারা এই কথা বিশ্বাস করে না। ব্যাটস তখন বেবির রেকর্ড করা একটা অডিও শোনায় যেখানে তাদের সব প্ল্যানিং এর কথা ছিল, যার ফলে ব্যাটস সন্দেহ করে যে বেবি হয়তো পুলিশের কোনো গুপ্তচর আর গোপনে তাদের উপরে নজর রাখছে সে। তবে বেবি জানায় এই সব রেকর্ড দিয়ে সে স্রেফ গান বানায় কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না, যার ফলে তাকে মেরে সবাই অজ্ঞান করে দেয়। বেবির যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার বাসা থেকে সব গানের ক্যাসেটগুলো আনা হয়েছে। ব্যাটস আর বাকিরা ওগুলো চালিয়ে দেখে যে বেবি আসলে ওগুলো দিয়ে গান বানায় কিন্তু একটা ক্যাসেটে ডেবোরার গলার আওয়াজ শুনে ব্যাটস খুব রেগে যায় কারণ রেস্টুরেন্টে থাকার সময় বেবি বলেছিল যে সে ডেবোরাকে চেনে না। এই সব ঘটনা দেখে ডগ তখন বেবির উপরে রেগে গিয়ে বলে যে সে অন্য কোনো ড্রাইভার নিয়ে এই মিশন শেষ করবে। তবে বেবি ডগকে বুঝিয়ে রাজি করায় যে সে এই কাজটা এবার মনোযোগ দিয়েই করবে। পরের দিন ডাকাতির সময় বাডি আর ডার্লিং পোস্ট অফিসের সামনে নামে। বেবি আর ব্যাটস চলে যায় পিছনের দিকে। বেবি দেখে আগের দিনে সেই চেনা মহিলাটা ক্যাশ কাউন্টারে আসছে। এখন সেদিন তাদের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ায় বেবি চায় এই মহিলাটাকে সেভ করতে, তাই সে ওই মহিলাটাকে ইশারা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মহিলাটা তার ইশারা শুনে বেশ ভয় পেয়ে যায় আর সাথে সাথে সে পুলিশকেও ডেকে নিয়ে আসে। ওদিকে ডাকাতি করে ফেরার সময় ব্যাটস পুলিশ দেখে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলে। এরপর সে বেবিকে গাড়ি চালাতে বলে কিন্তু পুলিশকে মারায় বেবি প্রচন্ড রেগে যায়। ব্যাটস যখন বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ি চালাতে বাধ্য করে তখন বেবির রাগের মাথায় সোজা গাড়িটা একটা ময়লা ট্রাকের উপরে তুলে দেয় আর ওই ট্রাকে থাকা লোহার রড গাড়ির গ্লাস ভেঙে সোজা ব্যাটসের বুকটা এফোর ওফোর করে দেয় আর যার কারণে ব্যাটস সেখানেই মারা পড়ে। এমন অবস্থা দেখে বেবি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সে একটা শপিং মলে ঢুকে নিজের ড্রেস বদলে ফেলে। ওদিকে পুলিশ তখন তাকে তাড়া করলে সে একটা স্কুটার আর পরে একটা গাড়ি নিয়ে পালাতে থাকে। তবে পালানোর সময় সে আবারও বাডি আর ডার্লিং এর ট্রাকের সাথে ধাক্কা খায়। ইতিমধ্যে পুলিশ সেখানে চলে আসলে ডার্লিং পুলিশের দিকে এলো পাথারি গুলি চালাতে থাকে। তবে এক পর্যায়ে পুলিশের গুলিতে ডার্লিং মারা যায়। এই দৃশ্য দেখতে পেয়ে বাডি একদম পাগল প্রায় হয়ে পড়ে। সে ডার্লিং এর মৃত্যুর জন্য বেবিকে দায়ী করতে থাকে। ফলে বেবি কোনো মতে সেখান থেকে পালিয়ে এক বৃদ্ধার গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দেয়। এরপর বেবি বাসায় পৌঁছে দেখতে পারে তার পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে। এছাড়াও তার বাবা জোসেফ অজ্ঞান হয়ে এক পাশে পড়ে রয়েছে। এই সব দেখে তার বুঝতে বাকি থাকে না যে ইতিমধ্যেই ডকের লোকজন এসে এসব কাণ্ড ঘটিয়েছে,
যার ফলে সে তার জমানো সব টাকা জোসেফের কাছে দিয়ে তাকে একটা নিরাপদ জায়গায় দিয়ে আসে। যাওয়ার সময় একটা আইপডে সে জোসেফের জন্য কিছু কথা রেকর্ড করে যায়। যেহেতু জোসেফ কথা বলতে পারতো না, আর এই রেকর্ড শুনে কেউ হয়তো তাকে সাহায্য করতে পারবে। এরপর বেবি সরাসরি চলে যায় ডেবোরার রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখে বাড়ি আগে থেকেই বন্দুক হাতে বসে আছে। বাড়ি যখন বেবিকে মারতেই যাবে ঠিক তখনই এক পুলিশ সেখানে এসে পড়ে। ওই সুযোগে বেবি বাড়িকে গুলি করে আর ডেবোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেখান থেকে পালিয়ে তারা ডকের কাছে গিয়ে সাহায্য চায়। ডক প্রথমে তাদের ওই রেকর্ডিংগুলো দিতে চায় না এবং তাকে সাহায্য করতেও চায় না, কিন্তু যখন সে দেখে যে বেবি আর ডেবোরা একে অপরকে অনেক ভালোবাসে তখন তার মন গলে যায়। কারণ ডক নিজেও একসময় প্রেমে পড়েছিল, তাই সে এই ভালোবাসার মর্ম বোঝে। তাই সে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়। এরপর ডগ বেবির হাতে কিছু টাকা দেয় যেন তারা বর্ডার পার হয়ে পালিয়ে যায়। কিন্তু লিফট থেকে তারা নামার পরে দেখতে পায় যে সেই ডিলার টিমের কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে আসছে। আসলে তারা এখানে এসেছে তাদের বসদের হত্যার প্রতিশোধ নিতে। ডগ তখন বেবি আর ডেবোরাকে পালিয়ে যেতে বলে নিজে তাদের সাথে লড়াই শুরু করে। এভাবেই গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ কয়েকটা গুলি এসে ডগের গায়ে লেগে যায়। আর এদিকে ঠিক সেই সময় বাড়ি একটা পুলিশের গাড়ি নিয়ে সেখানে হাজির হয় আর ডগকে গাড়ি দিয়ে পিষে ফেলে। অন্যদিকে বেবি তখন একটা গাড়ি দিয়ে বাড়ির গাড়িকে আটকানোর অনেক চেষ্টা করে। এরপর এক পর্যায়ে ধাক্কা দিয়ে বাড়ি সেই গাড়িটাকে নিচে ফেলে দেয়। কিন্তু দেখা যায় বাড়ি তার আগেই গাড়ি থেকে নেমে গিয়ে তার দিকে বন্দুক তাক করে ফেলেছে। এরপর সে বেবিকে জানায় যে তার কারণে তার ভালোবাসার মানুষ ডার্লিং মারা গেছে, তাই সেও এবার বেবির সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নিতে যাচ্ছে। এই কথা বলে বাড়ি তখন বেবির কানের দুপাশে একদম কাছ থেকে গুলি করে দেয়, যাতে বেবি আর কোনোদিন তার পছন্দের গান শুনতে না পারে। এরপর বাড়ি যখন ডেবোরাকে মারতে যাবে ঠিক সেই সময় সে একটা লোহার রড দিয়ে বাড়ির হাতে জোরে আঘাত দিয়ে বসে। এতে করে বাড়ির হাত থেকে বন্দুকটা ছিটকে বেবির কাছে পড়ে যায়, যার ফলে বেবি দ্রুত বন্দুকটা নিয়ে বাড়ির পায়ে গুলি করতে সক্ষম হয়। এতে বাড়ি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় আর তার নিজের গাড়ির বিস্ফোরণে সে সেখানে মারা যায়। অন্যদিকে কানের কাছে গুলি লাগায় বেবির কাছে সবকিছুই অস্পষ্ট হয়ে আসে এবং সে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে একটা গাড়িতে বসে আছে আর ডেবোরা সেই গাড়ি চালাচ্ছে। সেখানে তার মায়ের রেকর্ড করা গানটা সে বাজাচ্ছিল। বেবি এই মুহূর্তে কানে খুব কম শুনতে পাচ্ছিল, তাই সে সাউন্ড বক্সের উপরে হাত রেখে গানের কম্পন অনুভব করার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় পুলিশ আর FBI চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখে সে বুঝতে পারে যে পালানো তার পক্ষে আর সম্ভব না, আর পালিয়ে গেলেও ডেবোরার জীবনটা বিপন্ন হয়ে যাবে। তাই সে ডেবোরাকে বিদায় জানিয়ে গাড়ির চাবি ফেলে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এর পরের দৃশ্যে দেখা যায় আদালতে চলছে বেবির বিচার। সেখানে ডেবোরা, পোস্ট অফিসের সেই মহিলা আর বেবির বাবা জোসেফ সবাই বেবির হয়ে সাক্ষ্য দেয়। তারা জানায় যে বেবি আসলে ভালো ছেলে এবং সে অনেককে সাহায্য করেছে। এই সব কিছু শুনে আদালত বিবেচনা করে তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ঠিক এই জায়গাতেই জেলে থাকা অবস্থায় বেবির কানেরও একটা চিকিৎসা করা হয়। এভাবেই 5 বছর শেষে বেবির সাজা শেষ হয়। সেদিন বেবি যখন জেল থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় ডেবোরা একটা সুন্দর গাড়ি নিয়ে তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। আর এভাবেই ডেবোরা আর বেবির একটা ফাইনাল এন্ডিং দিয়ে এই বেবি ড্রাইভার মুভিটা এখানেই শেষ হয়। তো আজকের মুভিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।